14 বছর বয়সের মেয়ে তানিশা দরজার সিটকানিটা লাগিয়ে দিয়ে বলল, স্যার আজকে বাসায় কেউ নেই, এখন আপনার যা মন চায় তাই করতে পারবেন আমার সাথে, আসুন আমার কাছে আসুন। বলেই অন্যটা ছুঁড়ে মারল বাবুর মুখে। মাত্র 14 বছর বয়সী মেয়ের মুখে এমন কথা শুনে বাবু সারা শরীরে যেন কম্পন শুরু হয়ে গেল। কাপা কাপা গলায় বাবু বলল, তানিশা তুমি এসব কি বলছো? আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্রী, তাতে কি হয়েছে স্যার? আপনি তো এখনো বিয়ে করেননি, চাইলে আমাকে আপনার বউ বানাতে পারেন। তানিশা তুমি এখনো ছোট্ট, তুমি এসব কি বলছো? স্যার আমি এখন ছোট নেই, আমার দিকে ভালো করে তাকান, দেখুন আমি কত বড় হয়ে গেছি। তুমি বড় হয়ে গেছো ঠিক আছে, কিন্তু তোমার এখনো এসবের বয়স হয়নি। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে তানিশা আর বাবু চমকে উঠল। মুহূর্তের মধ্যে যেন বাবুর পৃথিবীটা অন্ধকার হয়ে আসতে লাগলো। তানিশা ভীত কণ্ঠে বলল, এখন তো আমাদের বাসায় কেউ আসার কথা না, তাহলে কে আসলো? তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি কে এসেছে। স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে? যদি মা চলে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, আপনি আমার খাটের নিচে লুকিয়ে পড়ুন। তানিশা আমি খাটের নিচে লুকোতে যাব কেন? আমি তোমার টিচার, আর তাছাড়া আমি তো তোমার সাথে খারাপ কিছু করিনি। সেটা তো আমি আর আপনি জানি যে আপনি খারাপ কিছু করেননি, কিন্তু ওনারা তো মনে করবে অন্য কিছু। তাই মান সম্মান বাঁচাতে হলে খাটের নিচে লুকোনো ছাড়া আপনার হাতে আর কোনো পথ নেই। এমন সময় আবারও কলিং বেল বেজে উঠল। বাবু কোনো উপায়ন্তর না পেয়ে তানিশার কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়তে ব্যস্ত হয়ে পড়ল। আর তানিশা তার মোবাইল দিয়ে বাবুর লুকোনোর দৃশ্যটা ভিডিও করে দরজা খুলে দেওয়ার জন্য মেইন দরজার দিকে চলে গেল। জোনাকি সোফার উপর বসে বই পড়ছিল। হঠাৎ জোনাকির ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো রাত প্রায় 10টা বাজে। বাবু এখনো বাসায় আসছে না দেখে জোনাকি কিছুটা ভাবনায় পড়ে গেল। ভাইয়া তো প্রতিদিন রাত 8টার মধ্যেই বাসায় চলে আসে, এখন রাত প্রায় 10টা বেজে গেছে, কিন্তু ভাইয়ার কোনো খবর নেই। আচ্ছা ভাইয়াকে একটা ফোন করে দেখি তো, ভাইয়া কোনো বিপদে আপদে পড়েছে কিনা। জোনাকি তার ফোনটা হাতে নিয়ে বাবুর নাম্বারে ফোন করতে লাগলো। ফোনের রিং হচ্ছে, কিন্তু বাবু ফোন রিসিভ করছে না দেখে জোনাকি চিন্তায় পড়ে যায়। সে বারবার বাবুর নাম্বারে ট্রাই করতে লাগলো। বাবু খাটের তলা থেকে মাথা বের করে দেখার চেষ্টা করছে কে এসেছে, কিন্তু খাটের তলা থেকে মেইন দরজাটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বাবু কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় আবার রুমের ভেতর প্রবেশ করলো তানিশা। রুমে প্রবেশ করতেই বলল, স্যার কোনো ভয় নেই, আপনি খাটের তলা থেকে বের হয়ে আসুন। তানিশার মুখে এমন কথা শুনে বাবু আস্তে আস্তে খাটের তলা থেকে বেরিয়ে এসে বলল, তানিশা কে এসেছিল? তোমার আম্মু আসেনি তো? না স্যার, পাশের বাসার আন্টি এসেছিল আম্মুকে খুঁজতে। তাহলে আমি এখন যাই, তুমি ঠিক মতো হোমওয়ার্ক গুলো শেষ করে রেখো। বলেই একদরে রুম থেকে বেরিয়ে গেল বাবু। আর তানিশা ঠায় দাঁড়িয়ে হাহা করে হাসতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল জোনাকি। জোনাকি দরজা খুলে দিতেই তাড়াহুড়ো করে রুমে ঢুকলো বাবু। বাবুকে আতঙ্কিত দেখে জোনাকি বলল, কি হলো ভাইয়া, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই কেমন দেখাচ্ছে? আমি ঠিক আছি। এখন রাত কটা বাজে? এত সময় তুমি কোথায় ছিলে? বাবু আমতা আমতা করে বলল, আমি তো স্টুডেন্টের বাসায় ছিলাম, কিন্তু তুমি তো রাত 8টা পর্যন্ত পড়াও। এখন রাত কটা বাজে ঘড়ির দিকে চেয়ে দেখো তো। আসলে ওদের সামনের মাসে ফাইনাল পরীক্ষা, তাই একটু সময় নিয়ে পড়াচ্ছি আর কি। তাই বলে এত সময় ধরে কেউ স্টুডেন্ট পড়ায় ভাইয়া? আহা, এখন কি এখানে দাঁড়িয়ে আমার সাথে পেঁচাল পারবি, নাকি আমাকে কিছু খেতে দিবি? পেটে অনেক ক্ষুধা পেয়েছে, যা তাড়াতাড়ি খাবার টেবিলে খাবার দে। বলেই বাবু তার রুমের দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। কি হলো, আবার দাঁড়িয়ে গেলে যে? যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আচ্ছা জোনাকি, তুই কি আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ ভাইয়া? তুই কি তানিশাকে 1 মাস সময় দিতে পারবি? পড়াতে পারবি? আমি পড়াবো তোমার স্টুডেন্টকে। এত কথা বলিস না তো, পারবি কিনা সেটা বল। আমার হাতে সময় কোথায় বলো? যেভাবেই হোক একটু সময় বের করে তুই না হয় কাল থেকে তানিশাকে একটু সময় দে প্লিজ। জোনাকি কিছুটা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি ফোন করে বলে দিও যে আমি কাল থেকে পড়াতে যাব। বাবু আর কিছু না ভেবে জোনাকিকে ধন্যবাদ দিয়ে তার রুমের দিকে চলে গেল। পরদিন তানিশাদের ড্রয়িং রুমে বসে তানিশাকে পড়াচ্ছিল জোনাকি, কিন্তু তানিশা জোনাকির কাছে পড়বে না বলে কান্না করছে। জোনাকি তানিশাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তানিশা কিছুতেই জোনাকির কাছে পড়তে চাচ্ছে না। তানিশার এমন কান্না দেখে জোনাকি তানিশাকে বলল, ঠিক আছে কালকে থেকে ভাইয়া তোমার বাবু স্যার এসে পড়াবে। এখন আর কান্না না করে আজকের পড়াটা শেষ করো। না আমি পড়বো না, আমি বাবু স্যার আসলে পড়বো। এমন সময় তানিশার মা ইমা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করবে তানিশাকে কান্না করতে দেখে বলল, কি হলো তানিশা, তুই কান্না করছিস কেন? বুঝতে পেরেছি তুই আজও হোমওয়ার্ক করিসনি। না আন্টি, আপনার মেয়ে ভাইয়ার কাছে ছাড়া আর কারো কাছে পড়বে না, এজন্য আধা ঘন্টা ধরে বসে বসে কান্না করছে। জোনাকির মুখে এমন কথা শুনে ইমা বেগম রাগান্বিত স্বরে বলল, তোকে কি বাবু স্যার সারা জীবন পড়াবে নাকি? শুধু শুধু জিদ না করে ভালোই ভালোই পড়া শেষ কর। বলে ইমা বেগম ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। তানিশার চোখের জল মুছতে মুছতে বলল, কালকে থেকে বাবু স্যার না আসলে কিন্তু আমি আর পড়বো না। বলেই বইয়ে হাত দিয়ে পড়তে লাগলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাবু বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছে। ঠিক এমন সময় বাবুর ফোনে কল দিল তানিশার মা ইমা বেগম। বাবু শোয়া থেকে উঠে বসে কলটা রিসিভ করে ইমা বেগমকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি ফ্রি আছেন? 2-1 মিনিট আপনার সাথে কথা বলা যাবে? জি বলুন, কোনো সমস্যা নেই। স্যার আপনাকে ছাড়া তো তানিশা কারো কাছে পড়তে চায় না। বলছিলাম কি, আপনার বোনকে না পাঠিয়ে যদি কাল থেকে আপনি আসতেন। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত ছোট্ট একটা মেয়ের কথাবার্তা ব্যবহার যেন একটা পরিপূর্ণ মেয়ের মতো। বাবু কেমন চুপ থাকতে দেখে ইমা বেগম আবারও বলল, হ্যালো
হ্যালো স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তাহলে কাল থেকে কি আপনি আসতে পারবেন? আসলে আপনার বোনের কাছে সে পড়তে চায় না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাল থেকে আমি তানিশাকে পড়াতে আসবো। বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগম বাবুকে ধন্যবাদ জানিয়ে ফোনের লাইনটি কেটে দেয়। বাবু ঠায় বসে কিছু একটা ভাবতে ভাবতে জোনাকির রুমের দিকে পা বাড়ায়। জোনাকি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। বাবু জোনাকির রুমে প্রবেশ করে জোনাকির পাশে বসতেই জোনাকি শোয়া থেকে উঠে বসে বলল, ভাইয়া তুমি কি কিছু বলবে? বাবু জোনাকির পাশে বসে ভাবতে লাগলো, জোনাকির কাছে কি তানিশার কথাটা শেয়ার করা ঠিক হবে? তানিশা ছোট মানুষ, বয়স কম, তাই উল্টাপাল্টা করছে। বাবুকে এমন চুপচাপ বসে থাকতে দেখে জোনাকি আবারও বলল, কি হলো ভাইয়া, এমন চুপচাপ বসে আছো যে? জোনাকির কথা শুনে বাবু কিছুটা স্বাভাবিক হয়ে বলল, না কিছু না, দেখতে এসেছিলাম তুই ঘুমিয়ে গেছিস কিনা। আচ্ছা ভাইয়া, তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকোচ্ছ? কালকে থেকে তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। না তেমন কিছু না, এখন রাত অনেক হয়েছে, তুই ঘুমিয়ে যা। বলেই বাবু বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আর জোনাকি বাবু চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। পরদিন তানিশাদের ড্রয়িং রুমে বসে তানিশাকে পড়াচ্ছিল বাবু। তানিশা বাবুর দিকে চেয়ে মিটিমিটি হাসছে। হঠাৎ বাবু তানিশার দিকে লক্ষ্য করে তানিশাকে অমনোযোগী দেখে বাবু বলল, কি হলো, পড়া রেখে আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? স্যার, এত পড়ালেখা ভালো লাগে না, চলুন না বসে গল্প করি। চুপ করো তানিশা, দিন দিন তুমি অনেক বেয়াদব হয়ে যাচ্ছ। এমন সময় ইমা বেগম রাগান্বিত হয়ে প্রবেশ করে বলল, শিক্ষক যদি হয় এমন বেয়াদব, তাহলে ছাত্রী কি ভালো হবে? ইমা বেগমের মুখে এমন কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, কি বলছেন এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইমা বেগম ফোনের গ্যালারি থেকে ভিডিওটা বের করে বাবুর হাতে দিয়ে বলল, এসবের মানে কি স্যার? আপনি একজন স্যার, আপনার কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। আপনার এই কাজের জন্য আমাদের পরিবারের মান সম্মান আজ ধূলিসাৎ হয়ে গেছে, কারণ নেট দুনিয়ায় এই ভিডিওটা এখন ট্রেন্ডিং এ। ছাত্রীর রুমের খাটের তলায় স্যার লিখলেই আপনার এই ভিডিওটা চলে আসে। বাবু ভিডিওটা দেখে কান্না ভেজা চোখে ইমা বেগমকে সবকিছু খুলে বলতে লাগলো। বাবুর মুখে সব কথা শুনে ইমা বেগম তানিশাকে বলল, তানিশা, স্যার সব কি বলছে, তুই স্যারের সাথে এরকম কেন করতে গেলি? তানিশা ইমা বেগমের মুখে এমন কথা শুনে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। বাবু স্যার বলল, তানিশা, শিক্ষকেরা হয় বাবার মতো, তুমি এত বড় একটা অন্যায় আমার সাথে কি করে করতে পারলে? তোমার এই সামান্য একটু মজার জন্য আমার জীবনটা যে নষ্ট হয়ে গেল, সেটা কি তুমি বুঝতে পেরেছো? বলে বাবু কান্নায় ভেঙে পড়ল। ইমা বেগম সমস্ত ঘটনা শুনে বাবুকে সান্ত্বনা দিতে লাগলো, আর তানিশা বাবুর কাছে ক্ষমা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, বাবা মায়ের পরেই শিক্ষকদের স্থান, কিন্তু আমাদের বর্তমান সমাজে প্রায়ই আমরা শুনতে পাই শিক্ষকদের অপমানের কথা। আসলে আমরা যদি এখনো সচেতন না হই, তাহলে আমাদের আগামী প্রজন্মের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার।